হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা হিস্ট্রি অফ ইন্ডিয়ার নেক্সট পার্টে এসেছি। আগের পার্টগুলোতে বেদিক সোসাইটি, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন দেখেছি। এবার আমরা প্রি মডার্ন ইন্ডিয়াতে ঢুকছি। তার আগে বলছি, বিভিন্ন আপডেটস, পিডিএফ, মক টেস্ট এসব যদি জানতে চান, এসবগুলো অ্যাভেল যদি করতে চান কমপ্লিটলি ফ্রিতে, তাহলে আমার ফেসবুক পেজ ডাব্লিউবিসিএস ওয়ার্ল্ডে অবশ্যই ভিজিট করবেন এবং সেগুলো ফ্রিতে অ্যাভেল করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের প্রি মডার্ন পিরিয়ড, যেটা ডেট হচ্ছে 8 to 4th সেঞ্চুরি বিসি। সেখানে মেনলি কি কি হয়েছে সেটা আমরা দেখবো। তো এখানে স্টেট ফর্মেশন এবং আরবানাইজেশন কি করে আসলে শহর গড়ে উঠেছে, বিভিন্ন দিক থেকে উন্নতি ঘটেছে, সেগুলো আমরা দেখব। প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে প্রি মডার্ন ইন্ডিয়াতে রাইস কাল্টিভেশনটা হতো। তার বাদেও আর কি কি হতো, ল্যান্ড লেবার ইরিগেশন। রাইস কাল্টিভেশন আমরা জানি রাইস কাল্টিভেশন একটা বিশাল লেবার ইন্টেন্সিভ একটা কাল্টিভেশন। তার জন্য ল্যান্ড লেবার ইরিগেশন, তার সাথে আরো অনেক ক্রপস কাল্টিভেট হতো। রেফারেন্স অফ দাসা কর্মাকার্স মানে হচ্ছে সেই যুগে স্লেভস এবং লেবারার্স। আমরা জানি আগেকার দিনে যারা খাটতো তাদেরকে কিন্তু স্লেভস হিসেবেও খাটানো হতো। স্লেভস যারা থাকতো তাদেরকে লেবারার্স হিসেবে খাটানো হতো। ইন দ্য ফিল্ড অফ রাজাকুলাস হচ্ছে কি, দ্য ল্যান্ড ওনিং ক্ষত্রিয় ক্ল্যান। তো এই যে লেবারদেরকে খাটানো হতো, যারা কিনা স্লেভ ছিল তাদেরকে লেবার হিসেবে যে খাটানো হতো, তারা কোথায় খাটতো? তারা রাজাকুলাতে খাটতো। রাজাকুলা কি? রাজাকুলা হচ্ছে ক্ষত্রিয়তে, যারা ক্ষত্রিয় ক্ল্যান বা ক্ষত্রিয় যারা গোত্রে বিলং করতো, তাদের কিন্তু অনেক জমি জমা থাকতো। তো তাদের সেই জমি জমাতেই কিন্তু এরা সব খাটতো। Borno system as a system of social status organization seems to be absent in Ganasanga areas. তো বর্ণ সিস্টেমটা গানাসাঙ্গা এরিয়াসে অ্যাবসেন্ট ছিল। তার পাশাপাশি কি ছিল? স্যাক্রিফিশিয়াল রিচুয়ালস, বলির যে প্রথা, যেটা আমরা বেদিক সোসাইটিতে অনেক বেশি প্রমিনেন্টলি দেখে এসেছি, বলির প্রথাটা, সেটার কিন্তু আস্তে আস্তে প্রভাবটা কমতে থাকলো। যার কারণে কি হলো? যার কারণে ব্রাহ্মণদের যে আধিপত্য সেটা কিন্তু কমতে লাগলো। ঠিক আছে। আচ্ছা, gradual utilization of iron can be cited as an increasingly noticeable technological change. তো আয়রনের ব্যবহার, লোহার ব্যবহারটা কিন্তু আস্তে আস্তে হতে থাকলো। তার কারণে কি হলো? টেকনোলজিক্যাল একটা ড্রাস্টিক চেঞ্জ আমরা লক্ষ্য করতে পারি। The origin of nigamas may also be traced to villages specializing in particular craftsmen such as potters, carpenters and salt makers. তো অরিজিন অফ নিগামাস কাদেরকে বলা হচ্ছে? যারা কিনা স্পেসিফিক কিছু কাজে যাদের নিপুণতা ছিল, যেরকম পটার্স, যারা কিনা বিভিন্ন হাড়ির জিনিস, বিভিন্ন মাটির জিনিস বানাতো, কার্পেন্টার্স, এদের কিন্তু এদের যে আবির্ভাব, এটা আমরা এই সময় দেখতে পাই। The growth of urban centers may also have been quicker in the Middle Ganga Valley, since the nuclei of the Ganasangas were settlements occupied by members of the Rajakula. তো আরবান সেন্টার্স, বিভিন্ন যে ছোট আস্তে আস্তে বিভিন্ন যে শহর তৈরি হতে থাকলো, সেগুলো কিন্তু এই যে কাল্টিভেশন শুরু হলো, আয়রন শুরু হলো, তার থেকে কিন্তু দেখা যাচ্ছে যে মানুষের সমাগম শুরু হতে থাকলো, ছোট ছোট শহর স্টার্ট হতে থাকলো। নাগারা ওয়াজ দ্য কমন টার্ম ফর এ টাউন। তো এই যে ছোট ছোট শহর শুরু হতে থাকলো, সেগুলোকে বলছে নাগারা, এবং এক এক সময় সেগুলোকে মহানাগারাও বলা হতে থাকলো। যার যার আবির্ভাব কিন্তু আমরা মিডল গঙ্গা ভ্যালিতে আমরা দেখতে পারি। তো মিডল গঙ্গা ভ্যালিতে কিন্তু মেনলি এদের এক্সিস্টেন্সটা আমরা দেখতে পারি, যে শহরগুলো তৈরি হতে লাগলো। 6টা মহানাগারার মেনশন আমরা প্রিমরিয়াম পিরিয়ডে পেয়েছি, এবং সেটা আমরা কোথা থেকে পেয়েছি? বিভিন্ন বুদ্ধিস্ট সোর্সেস থেকে আমরা এই 6টা মহানাগারার মেনশন পেয়েছি। প্রথমটার নাম হচ্ছে শ্রাবস্তি। শ্রাবস্তি ছিল হচ্ছে ক্যাপিটাল অফ কোসালা। বুদ্ধিস্ট পিরিয়ডে কোসালা কিংডমের ক্যাপিটাল ছিল হচ্ছে শ্রাবস্তি, যাকে কিনা একদম ওপরে রাখা হয়েছে। এবং এ কিনা রামায়ণের যে অযোধ্যা, রামায়ণ আমরা জানি রামায়ণের পুরো পটভূমিকাটাই অযোধ্যাতে হয়ে থাকে। তো অযোধ্যাকে রিপ্লেস করে থাকে শ্রাবস্তি। নেক্সট আসে হচ্ছে সাকেতা। সাকেতা হচ্ছে একটা মেজর সিটি, যেটা কিনা রুট হিসেবে ব্যবহার করা হয় কোসালা থেকে কোসাম্বি যাওয়ার সময়। তারপরে নেক্সট ইম্পর্টেন্ট মহানাগারা হচ্ছে রাজগৃহ। রাজগৃহ হচ্ছে মগধের ক্যাপিটাল, যেটা হচ্ছে খুবই একটা ফার্টাইল ট্র্যাক, যার আশেপাশে কিন্তু গঙ্গা আছে এবং যার আশেপাশে অনেক রকমের চাষবাস হওয়ার সম্ভাবনা দেখা যায়। তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে চম্পা, যেটা হচ্ছে অঙ্গদের ক্যাপিটাল। অঙ্গটা কোথায়? এটা হচ্ছে বিহারের ভাগলপুর রিজিয়নের কাছে। আর দ্য নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে কাশী। কাশী ছিল হচ্ছে গঙ্গা এবং গোমতীর যেখানে এসে মিলছে, সেখানে হচ্ছে কাশী। তো এটা হচ্ছে 6টা মহানগর, যার কথা আমরা বিভিন্ন বুদ্ধিস্ট সোর্সেসে আমরা এদের মেনশন পেয়ে থাকি। লাস্ট ছিল হচ্ছে কৌসাম্বি, যেখানে গঙ্গা এবং যমুনার কনফ্লুয়েন্স আমরা দেখতে পাই।
আচ্ছা, এরপরে আমরা কি দেখতে পারি? এরপরে আমরা বিভিন্ন যে বাণিজ্যদের বিভিন্ন যে অ্যাক্টিভিটিস সেটা আমরা দেখতে পারি। ধর্মসূত্রতে আমরা কি দেখতে পারি? ধর্মসূত্রতে আমরা দেখতে পারি যে বৈশ্য যারা, তারা কিন্তু মেনলি বাণিজ্যতে এনগেজ হয়, এবং যাদের মূল ধন যেটা ছিল, মূল ধন বলতে কিন্তু টাকা পয়সা না, মূল ধন বলতে ছিল হচ্ছে ক্যাটেল রিয়ারিং। যার যত বেশি গরু, ছাগল, মোষ, তার তত বেশি ধন সম্পত্তি, সে তত বেশি এগ্রিকালচার করতে পারবে, তার তত বেশি জমি জমা থাকবে, এবং যত তার এই জিনিসগুলো যত বাড়বে, তো এই জিনিসগুলো দিয়ে সে আরো বেশি ব্যবসা বাণিজ্য বিস্তার করতে পারবে। এটা আমরা ধর্মসূত্র থেকে জানতে পারি। আগেও জেনেছি গৃহসূত্র থেকে আমরা জানতে পারি যে কি কোন কোন যোগ্য আচার বিচার করলে ব্যবসা বাণিজ্যে আরো বেশি সাকসেস আসবে, এটা আমরা গৃহসূত্র থেকে জানতে পারি। নেক্সট, আর ডিস্টিংশন ইজ মেড বিটুইন দ্য শপকিপার, যাকে পাপানিকা বলা হচ্ছে, দ্য রিটেলার, ক্রয় বিক্রয় বলা হচ্ছে, দ্য মানি ইনভেস্টর বসনিকা বলা হচ্ছে, স্মল স্কেল ট্রেডার বাণিজ্য বলা হচ্ছে, এবং সেঠি গাহাপতি। তো এদের এই সবজনের মধ্যে আমরা এখন ব্যবসা বাণিজ্য নিয়ে ডিল করছি, তো ব্যবসা বাণিজ্যের মধ্যে যে শপকিপার থাকে, যে দোকানদার থাকে, প্রত্যেকটা স্তরের একটা করে ডিস্টিংশন থাকে, প্রত্যেকটা স্তরকে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হয়। যেরকম দোকানদারের স্তরটা আলাদা, রিটেলার যে ক্রয় বিক্রয় করে তার স্তরটা আলাদা, মানি ইনভেস্টার যে পয়সা ইনভেস্ট করে তার স্তরটা আলাদা, এবং স্মল স্কেল ট্রেডার ছোট ব্যবসায় তার স্তরটা আলাদা। এরকম স্তরগুলো কিন্তু সেই সময় ভাগ করে দেওয়া হয়েছিল। তো এর থেকে বোঝা যাচ্ছে যে বাণিজ্যর দিকটা কিন্তু যথেষ্ট পরিমাণ ডেভেলপ করেছিল। বিভিন্ন কমোডিটিস যেটা সেই সময় বাণিজ্যে আমরা ব্যবহার করা দেখতে পাই, যেরকম মেটালসের উল্লেখ আছে, যেরকম আয়রন, কপার, টিন, লেড, সিলভার, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বাণিজ্য ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা জিনিস কাজে লাগে। নেক্সট হচ্ছে ইউজ অফ কয়েন্ড মানি ইজ মোর ফ্রিকুয়েন্টলি অ্যাসোসিয়েটেড উইথ আরবান সেন্টার্স। তো কয়েনের যে ব্যবহার সেটা কিন্তু আমরা শহরের ক্ষেত্রে দেখতে পারি। আগে আমরা বার্টার সিস্টেম দেখেছিলাম, এবার আমরা দেখছি যে কয়েনের ব্যবহারটা কিন্তু আরবান সেন্টার্সে চলে এসেছে। যেরকম সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু অফ কয়েন ছিল হচ্ছে সিলভার শতমানা, স্ট্যান্ডার্ড কয়েন ছিল হচ্ছে সিলভার কশ্যপানা, ঠিক আছে। আর একটা মোস্ট পপুলার ইম্পর্টেন্ট কপার কয়েন যাকে বলা হতো মাসা বা কাকুন। এবং আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে পাঞ্চ মার্ক কয়েন্স। পাঞ্চ মার্ক কয়েন্স মানে হচ্ছে ছাপ্পা মারা, সেই ছাপের মধ্যে আমরা বিভিন্ন সিম্বল দেখতে পারি। সে সময় কি কি হতো সেটার একটা ছাপও আমরা দেখতে পারি। এই যে আমি ছবিটা দিয়েছি পাঞ্চ মার্ক কয়েন্স, এখানে কিন্তু অনেক কিছু ছাপ দেখা যাচ্ছে। তো এই ছাপ থেকেও কিন্তু আমরা সেই সময় অনেক কিছু জানতে পারি। তো এই পাঞ্চ মার্ক কয়েন্স থেকে আমরা জানতে পারি যে সেই সময় কে অথরিটিতে ছিলেন, এবং এর থেকে আমরা আরো অনেক ডিটেলস সেই সময়ের যে কন্ডিশন সেটাও কিন্তু আমরা এই পাঞ্চ মার্ক কয়েন্স থেকে জানতে পারি। নেক্সট আমরা পলিটিক্যাল হিস্ট্রিতে ঢুকছি। প্রথমে ইম্পর্টেন্ট হচ্ছে মহাজানাপাদাস, যেটা 600 বিসিতে এসেছিল। আমরা জানি 16টা মহাজানাপাদাস আছে। প্রিমোরিয়াল যে এন্টায়ার নর্দার্ন টেরিটরিটা কিন্তু 16টা মহাজানাপাদাসকে উপরে ভাগ করা হয়েছে, যেটাকে ওরা বলে ষোড়শা মহাজানাপাদাস। স্টেটটা মনার্কিক্যাল বা রিপাবলিকান ফর্ম অফ গভর্নমেন্টে ছিল। বুদ্ধিস্ট লিটারেচার মেইনলি আঙ্গুত্তরা নিকায়াতে আমরা এই সব স্টেটের মেনশন পেয়ে থাকি। বুদ্ধিস্ট লিটারেচার মেইনলি আঙ্গুত্তরা নিকায়াতে আমরা এইসব স্টেটের নাম পেয়ে থাকি, যেরকম হচ্ছে আঙ্গা, মাগধ, কাশী, কোসালা, वज्जी, मल्ला, चेदी, वत्सा, कुरु, पंचला, मत्स्या, सुरासेना, আসাকে, অবন্তী, গান্ধারা, কাম্বোজ, এসবের মেনশন কিন্তু আমরা বুদ্ধিস্ট লিটারেচার আঙ্গুত্তরা নিকায়াতে পেয়ে থাকি। এবার আমরা কিছু কিছু ইম্পর্টেন্ট, এদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট গুলো কি কি ব্যাপার তাদেরকে নিয়ে সেটা নিয়ে আমরা দেখবো। প্রথমে হচ্ছে বৎসা আসছে। বৎসা বা বামসা কিংডম কোথায় অবস্থিত ছিল? যমুনা রিভারের তীরে অবস্থিত ছিল। এর ক্যাপিটাল ছিল কৌশাম্বী। কৌশাম্বী কোথায়? কৌশাম্বী হচ্ছে এখন মডার্ন এলাহাবাদের কাছে হচ্ছে কৌশাম্বী। এর যে রাজা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল হচ্ছে উদয়না। উদয়না নিজের রাজত্বটাকে আরো বেশি স্ট্রং করবার জন্য ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স বিয়ে করে হচ্ছে, ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সে ঢোকে হচ্ছে কাদের সাথে? ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সে ঢোকে বৈবাহিক সম্পর্কে ঢোকে হচ্ছে অবন্তী, মাগধ এবং অঙ্গ রাজার সাথে। আগেকার দিনে আমরা জানি এই প্রথাটা ছিল, নিজেকে আরো বেশি পাওয়ারফুল করবার জন্য বিভিন্ন রাজ্যের সাথে বৈবাহিক সম্পর্কে তারা যুক্ত হতো। তো তার মধ্যে উদয়না বৎসা কিংডমের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট রুলার ছিল, এবং তার বিভিন্ন পাওয়ারটাকে বাড়াবার জন্য সে অবন্তী, মাগধ এবং অঙ্গের সাথে বৈবাহিক সম্পর্কে জুড়েছিল। এবং উদয়নার সানা সাকসেসর ছেলে ছিলেন হচ্ছে বেদি কুমারা, যে কিনা অনেকটা দুর্বল ছিলেন, তার বাবার মতো অনেকটা শক্তিশালী ছিলেন না। তিনি কিংডমকে ডিফিট করতে পারেনি, এবং লাস্টে কি হয়,
বাদশা ওয়াজ আনেক্স টু আবন্তি কিংডম। আবন্তি কিংডম এসে বাদশাকে পুরোপুরি একদম কন্ট্রোলে নিয়ে আসে এবং বাদশা কিংডমের ওখানেই ইতি হয়ে যায়। নেক্সট ইম্পর্টেন্ট কিংডম হচ্ছে কোসালা। এই কোসালাটা হচ্ছে মেনলি মডার্ন আউট বা এটা হচ্ছে অযোধ্যার ক্যাপিটাল। কোসালার কিং ছিল কিং প্রসেনজিৎ, যে কিনা বুদ্ধ সময় কালেই কিন্তু প্রসেনজিতের আবির্ভাব। তার বোন বিয়ে করেছিলেন বিম্বিসারা। মগধের কিং আমরা জানি বিম্বিসারা, তার বোন বিয়ে করে হচ্ছে বিম্বিসারাকে। লেটার কোসালা মাগধের একটা কিংডমের পার্ট হয়ে থাকে। এবার আসছি মাগধ। মাগধ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কিংডম আমরা জানি, সবচেয়ে ইম্পর্টেন্ট এবং প্রসপারাস কিংডম 6th সেঞ্চুরি বিসিতে। এই কিংডমের ফাউন্ডার ছিল হচ্ছে জরাসন্ধ আর বৃহদ্রথ। যদিও এই কিংডমের আসল ফাউন্ডার হিসেবে বলা হয় হচ্ছে বিম্বিসার এবং অজাতশত্রু। এই কিংডমের ক্যাপিটাল ছিল হচ্ছে রাজগৃহ। এবার আমরা হারিয়ান কাস। মাগধকে আগে হারিয়ান কাসে বলা হতো যখন সবে এটা যখন সবে ফাউন্ড করা হয়েছে। বিম্বিসারকে বলা হয় যে এই কিংডমটি পুরোপুরি কনসলিডেশন থেকে শুরু করে ইনফ্লুয়েন্স থেকে শুরু করে এই কিংডমে পুরো বিস্তার তিনি করেন এবং বিভিন্ন ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সেস নিয়ে জড়িয়ে যান। তার প্রিন্সিপাল কুইন ছিল হচ্ছে কোসালা দেবী, একটু আমরা জানলাম প্রসেনজিতের বোন। সেকেন্ড কুইন ছিল হচ্ছে ছেল্লানা, যিনি ছিলেন হচ্ছে লিচ্ছাবিচির চেতাকা ও বৈশালীর মেয়ে। খেমাকে বিয়ে করেন, তিনি ছিলেন হচ্ছে মাদার অফ পাঞ্জাবের মেয়ে। তো এইভাবে আমরা দেখছি যে বিভিন্ন ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সেসের মাধ্যমে কিন্তু বিভিন্ন রাজারা নিজেদের যে রাজত্ব বিস্তার করে রাজত্বটাকে অনেক বেশি শক্তিশালী করে তোলে। তার সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল প্রদ্যোত্ত আবন্তীর সাথে, এবং তিনি তার পার্সোনাল যে ডাক্তার জীবক, যার নাম জীবক, তিনি প্রদ্যোত্তর কাছে পাঠিয়েছিলেন, কারণ সে প্রদ্যোত্ত জন্ডিসে ভুগছিলেন। তো প্রদ্যোত্ত ছিল হচ্ছে আবন্তীর সাথে যুক্ত, আবন্তি কিংডমের সাথে যুক্ত, তার সাথে তার বন্ধুত্ব ছিল, এবং প্রদ্যোত্তর চিকিৎসার জন্য তিনি জীবক নিজের পার্সোনাল ফিজিশিয়ানকে পাঠিয়েছিলেন। নেক্সট ইম্পর্টেন্ট রুলার হচ্ছে অজাতশত্রু। অজাতশত্রু অনেক রকমের কনকোয়েস্ট করে থাকে। তিনি তার মামাকে প্রসেনজিৎ অফ কোসালা তার এগেনস্টে যুদ্ধ ডিক্লেয়ার করে। অজাতশত্রু হচ্ছে বিম্বিসারার ছেলে। তিনি 36টা কিংডমের এগেনস্টে নিজের যে ক্ষমতা সেটা বিস্তার করে, এবং পরে জানা যায় যে তিনি প্রথমে জৈনিজম, পরে বুদ্ধিজমের ফলোয়ার হয়ে যায়, এবং তিনি মাগধে অনেক বছর কিন্তু রুল করেছিলেন। নেক্সট আসছে হচ্ছে শিশুনাগ হচ্ছে যে প্রদ্যোত্ত, একটু আগে আমরা যে বিম্বিসার এবং প্রদ্যোত্তর বন্ধুত্বের কথা শুনলাম, সে প্রদ্যোত্তকে ডিফিট করে আবন্তিকে অ্যানেক্স করে, আবন্তিতে ঢুকে পড়ে। প্রদ্যোত্ত আমরা জানলাম না, প্রদ্যোত্ত আবন্তির রাজ্যের সাথে যুক্ত ছিল, সে আবন্তিকে অ্যানেক্স করে, তারপর সে মাগধে ঢুকে। আফটার শিশুনাগ দ্য মাইটি এম্পায়ার কলাপসড। শিশুনাগের পরে শিশুনাগ বেশি দিন চালাতে না পেরে এম্পায়ারটা কলাপস করে। কালাশক সাকসেসর অফ শিশুনাগ। কালাশক হচ্ছে লাস্ট যে শিশুনাগের সাকসেসর ছিল। কার হাতে মারা যায়? নন্দা রানীশ্রীর হাতে সে মারা যায়। এবার আসছি নন্দার ক্ষেত্রে প্রথম মোস্ট ইম্পর্টেন্ট রুলার হচ্ছে মহাপদ্মানন্দা, যাকে ফাউন্ডার অফ নন্দা রানীশ্রী বলা হয়। তাকে ক্রেডিট দেওয়া হচ্ছে তিনি এই কিংডমটাকে বিভিন্নভাবে যুদ্ধের দ্বারা হোক, যেভাবে হোক, এই কিংডমটার বিস্তার ঘটিয়েছে, যার মেনশন আমরা হাতিগুম্পা ইনস্ক্রিপশন অফ খারবালাতে পেয়ে থাকি। যে হাতিগুম্পা ইনস্ক্রিপশন অফ খারবালা refers to conquest of Kalinga by a ruler of Nanda dynasty. When Alexander invaded India, the last Nanda, Dhanananda, was ruling Magad. তো যখন আলেকজান্ডার ভারতকে ইনভেড করে, তখন নন্দ ডাইনেস্টির যে লাস্ট রুলার ধননন্দ, তখন মাগধটাকে রুল করছিলেন যখন আলেকজান্ডার ইনভেশন হয়। এবার আমরা দেখব ভারতে বিভিন্ন পার্সিয়ান এবং গ্রিক ইনভেশনের মধ্যে প্রথম যে আসে সে হচ্ছে সাইরাস আছে। সে হচ্ছে প্রথম কনকারার, যে কিনা ইন্ডিয়াতে ঢুকে এবং চেষ্টা করে ইন্ডিয়াকে রুল করার। তিনি অ্যানাটোলিয়া এবং বেবিলনিয়ার মাধ্যমে ঢুকে। তারপরে আসে হচ্ছে ক্যাম্বিসেস, যিনি হচ্ছে সাইরাসের পুত্র। তারপরে আসে হচ্ছে ডারিয়াস ফার্স্ট, যিনি হচ্ছে গ্র্যান্ডসন অফ সাইরাস। তারপরে জার্সিস, তারপরে ডাইরাস 3। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আলেকজান্ডারের ইনভেশন ইন্ডিয়াতে। পার্সিয়ানের পরে গ্রিকরা ঢোকে। গ্রিক হচ্ছে সেকেন্ড ইনভেটার পার্সিয়ানের পরে, যারা ইন্ডিয়াতে ঢোকে 4th সেঞ্চুরি বিসিতে। আলেকজান্ডার ম্যাসিডোনিয়ার থ্রোনে বসে, ম্যাসিডোনিয়ার সিংহাসনে বসে তার বাবা মারা যাওয়ার পর 334 বিসিতে। 329 বিসিতে তিনি পুরো পার্সিয়াটাকে কঙ্কার করে ফেলে। সবচেয়ে ইম্পর্টেন্ট আলেকজান্ডার ইনভেশনের মধ্যে হচ্ছে ব্যাটল অফ হাইডাসপিস।
ব্যাটল অফ হাইডাসপিস, আলেকজান্ডার নিজের সৈন্য সামর্থ্য নিয়ে হাইডাসপিসের তীরে এসে দাঁড়ায়। হাইডাসপিস হচ্ছে ঝেলাম নদী। ওই বিশাল যুদ্ধে কার সাথে তার যুদ্ধ হয়? পোরাসের সাথে তার যুদ্ধ হয়। পোরাস ডিফিট অ্যাকসেপ্ট করে, পোরাস পরাজিত হয় আলেকজান্ডারের হাতে, এবং আলেকজান্ডার তার যে এই যে বিশাল যে ক্ষমতা সেটাকে তিনি অ্যাপ্রিসিয়েট করেন এবং তিনি তার কিংডমের কিছুটা অংশ পোরাসকে গিফট করেন। লেটার আলেকজান্ডার আরো ক্ষমতা বিস্তারের জন্য, আরো নিজের রাজ্যের মধ্যে আরো অনেক কিছু আনবার জন্য তিনি ক্রস অ্যাক্সিনিয়াস এন্ড হাইড্রোটাস, চেনাব এবং রাবি রিভার ক্রস করেন, এবং লেটার হি অ্যাডভান্স টুয়ার্ডস দ্য ব্যাঙ্ক অফ বিয়াস উইথ এ ভিউ টু অ্যানেক্স মাগধ এম্পায়ার। তার গোলটা কি ছিল? যে মগধ রাজ্যকে তিনি তার নিজের মধ্যে আনবে, তার নিজের রাজ্যের মধ্যে আনবে মাগধ এম্পায়ার। কিন্তু তার সোলজার্সরা হাঁপিয়ে গেছিল এবং তারা আস্তে আস্তে ফিরতে লাগলো 326 বিসিতে, এবং সেপ্টেম্বর 325 বিসিতে আলেকজান্ডার মডার্ন করাচিতে ল্যান্ড রুটে আসতে থাকলো, এবং বেবিলনে যখন তিনি পৌঁছলেন, মডার্ন বাগদাদে তিনি যখন পৌঁছলেন, তখন তিনি বিশালভাবে অসুস্থ হয়ে পড়লেন এবং তিনি মারা যান 323 বিসিতে 33 বছর বয়সে। তো তার যে মগধ কিংডমকে যে অ্যানেক্স করার যে স্বপ্ন ছিল সেটা অসম্পূর্ণই রয়ে গেল। নেক্সট আমরা বুদ্ধিজমে ঢুকছি, গৌতম বুদ্ধার লাইফের মধ্যে ঢুকছি। গৌতম বুদ্ধা, যাকে আমরা সিদ্ধার্থ নামেও জানি, তিনি বুদ্ধিজমের ফাউন্ডার, সেটা আমরা জানি। তার জন্ম হয়েছে 563 বিসিতে। কোথায় হয়েছে? লুম্বিনী, যেটা কিনা নেপালে। তিনি শাক্য ক্ষত্রিয় ক্ল্যান বা কপিলাবস্তু কুলের তিনি ছিলেন। তার মায়ের নাম ছিল মায়া, যিনি কিনা কলিয়া কুলের ছিলেন তার মা। তার যে নেটিভিটি, তার যে ছোটবেলার ব্যাপার স্যাপার, তার যে সবকিছু আমরা যে ইনফরমেশন পাই সেটা পাই হচ্ছে রুমিন্দাই পিলার অফ অশোকা থেকে, সেটা আমরা পাই। মায়া, তার মায়ের মৃত্যুর পর সিদ্ধার্থ বড় হয় তার আন্টের কাছে বা স্টেপ মাদার প্রজাপতি গৌতমের কাছে। তার বাবা ছিলেন হচ্ছে সুধোধনা, ওয়াইফের নাম হচ্ছে যশোধরা, রাহুলা হচ্ছে তার ছেলের নাম, এবং দেবদত্ত হচ্ছে তার কাজিনের নাম। কখন তার মনে হয় যে সে তার এই যে জীবন পাল্টে দিয়ে তিনি সন্ন্যাসী হবেন, এটা তিনি কি দেখে বুঝেছিলেন? সাইট অফ অ্যান ওল্ড ম্যান, একটা বুড়ো মানুষ, একটা অসুস্থ মানুষ এবং একটা ডেড বডি দিয়ে তিনি তার যে পৃথিবীর প্রতি তার যে ঘৃণা একটা তৈরি হয়, এবং তিনি ঠিক করেন যে তিনি সন্ন্যাস নেবেন এবং পৃথিবীর যে এই যে মেটেরিয়ালিস্টিক প্লেজার বা ওয়ার্ল্ডলি প্লেজার, সেটাকে তিনি ছেড়ে দিয়ে তিনি সন্ন্যাস নেবেন, এবং আসল যে মানে, ঈশ্বরকে জানার আসল মানে, জ্ঞান মানে কি সেটা জানবার যে আসল মানে, সেটার খোঁজে তিনি বেরিয়ে গেলেন। তো তার ছেলের জন্মের পর তিনি 29 বছর বয়সে সত্যের খোঁজে তিনি বেরিয়ে পড়েন। এই যে সত্যের খোঁজে তিনি বেরেন তাকে বলা হয় হচ্ছে মহাভেনিশ ক্রামানা গ্রেট রিনাউন্সিয়েশন। 6 বছর কন্টিনিউয়াসলি তিনি এরকম ঘর ছাড়া অ্যাসেটিকের মতন, সন্ন্যাসীর মতন ঘুরে বেড়ান। তাকে প্রথম শিক্ষা দেয় হচ্ছে তার শিক্ষাগুরু আলারা কালামা, যিনি তাকে মেডিটেশন করতে শেখায়। কোথায় শেখায়? বৈশালীতে। পরে উদ্দাকা বা রামাপুত্রা, তিনি তাকে রাজগৃহতে জ্ঞান দেয়। তিনি নীলাঞ্জন রিবিতে, নিরঞ্জন যে নদী, সেখানে তিনি স্নান করেন এবং তিনি ঠিক করেন যে তিনি তার যত যে পাপ আছে সেটাকে তিনি যত তার পাপ আছে, ইচ্ছে আছে, সেগুলোকে তিনি বর্জন করবেন, এবং তিনি পিপল ট্রির নিচে বসে তিনি ধ্যান করতে লাগলেন। পিপল ট্রিটা কোথায়? বোধগয়াতে। 35 বছর বয়সে তিনি জানতে পারেন আসল সত্য কি, জ্ঞান কি, সেটা যিনি জানতে পারেন। এই যে জানাটা, সেটাকেই বলছে এনলাইটেনমেন্ট বা নির্বাণা। তারপর থেকে তার নাম হয়ে যায় বুদ্ধ বা এনলাইটেন ওয়ান বা তথাগত, যে সত্যকে জানতে পেরেছে। তারপর তিনি ডিয়ার পার্ক, সারনাথের ডিয়ার পার্কের দিকে যান এবং প্রথম তিনি দ্য রিলিজিয়াস ডিসকোর্স দেন, সেটাকে বলা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন। নেক্সট হচ্ছে আফটার প্রিচিং ফর নেক্সট 45 ইয়ার্স, 45 বছর অবধি তিনি এই যে জ্ঞান তিনি নিজে অর্জন করেছেন সেটা তিনি 45 বছর সবাইকে দেওয়ার চেষ্টা করেন, এবং 483 বিসিতে সাল ট্রির আন্ডারে তার মৃত্যু ঘটে। সেটা হচ্ছে কুশিনগর, ইউপিতে। মৃত্যুর আগে তিনি পাবাপুরীতে একজনের বাসায় তিনি ছিলেন, যার নাম হচ্ছে ছন্দ, যেখানে বলা হয় তিনি কিছু বাজে খাওয়ার ফলে তার মৃত্যু ঘটে। বুদ্ধাস লাস্ট টিচিং, শেষ তার যে শিক্ষাটা, সেটা সুভদ্র একজন সন্ন্যাসী সে পেয়ে থাকে, এবং আনন্দ ছিল হচ্ছে তার ফেভারিট ডিসাইপল বা ফেভারিট ভক্ত।
তার লাস্ট ওয়ার্ডস ছিল হচ্ছে সাবজেক্ট টু ডিকে আর অল কম্পোনেন্ট থিংস স্ট্রাইভ অনেস্টলি টু ওয়ার্ক আউট ইউর ওন সালভেশন। তো তার লাস্ট ওয়ার্ড ছিল যে মুক্তির খোঁজটা নিজেকেই করতে হবে। প্রত্যেকটা জিনিস হচ্ছে নশ্বর, মানে প্রত্যেকটা জিনিস কোনো না কোনোভাবে একদিন শেষ হবে, তাই মুক্তির খোঁজ নিজেকেই করতে হবে। স্যালভেশন মানে মুক্তির খোঁজ। তার মোর ফেমাস অ্যামং ফলোয়ার্সের মধ্যে সবচেয়ে বেশি ফেমাস ছিল হচ্ছে আনন্দ, তার কাজন, কাশ্যপ, উপালি, রিচুদ বাসা। তার ফলোয়ার্স কে ছিল সেই সময়? কিংস লাইক প্রসেনজিৎ অফ কোশালা, বিম্বেসারা, অজাতশত্রু অফ মাগধ। এরা ছিল হচ্ছে তার ফলোয়ার্স এবং তার শিষ্য। ছান্না ছিল তো হচ্ছে তার রথ চালাতো চ্যারিয়েটিয়ার। কান্টাকা হচ্ছে তার ঘোড়ার নাম। আলারা কালামা হচ্ছে প্রথম সন্ন্যাসী যে তাকে শিক্ষা দেয়। সুজাতা হচ্ছে যে ফার্মারের ডটার, যে তাকে রাইস মিল খাওয়ায় বোধ করাতে। এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ফিগার্স যারা কিনা বুদ্ধর লাইফের সাথে বিভিন্নভাবে কানেক্টেড ছিল। পাঁচটা গ্রেট ইভেন্ট অফ বুদ্ধাকে পাঁচটা সিম্বলসের মাধ্যমে ডিসক্রাইব করা হয়েছে। ছবিটা যদি ভালো করে দেখা যায় তাহলে আরো অনেক সিম্বল আছে, আমি পাঁচটা সিম্বলের মেনশন এখানে দিয়েছি। তার জন্মকে লোটাস অ্যান্ড বুল সিম্বলের মাধ্যমে বলা হয়। গ্রেট রিনাউন্সিয়েশন হর্সের সিম্বল দেওয়া হয়। নির্বাণা বুদ্ধি ট্রিয়ের সিম্বল। প্রথম সারমান ধর্মাচক্র বা বিলের সিম্বল দেওয়া হয়। পরিনির্বাণা ডেথ বা স্তূপা সিম্বলে দেওয়া হয়। ঠিক আছে, তো আজকে এই অবধি। নেক্সট প্রিমোরিয়া নিয়ে খুব শিগগিরই আসছি। ভালো লাগলে অবশ্যই অনেক বেশি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।